ওয়েলকাম ব্যাক টু মাই হেল সুইটহার্ট। এত বড় বুকের পাটা এখনো কারো হয়নি যে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে। কারো হয়নি। কারোর না। রিক এসব বলতে বলতেই হনহন করে রিকের রুমে ঢুকলেন রঞ্জিত চৌধুরী। ওনার মুখে বিরক্তির ছাপ পরিষ্কার। ভ্রু কুঁচকেই সারা রুমে চোখ বুলালেন উনি। এটা নতুন না, প্রায় ড্রিঙ্ক করে বাড়ি ফিরে এই ধরনের পাগলামি করে রিক। কিন্তু এই মুহূর্তে মিস্টার রঞ্জিত একটু বেশিই বিরক্ত হচ্ছেন। ছেলের এই রকম ছেলেমানুষি মোটেও সহ্য হচ্ছে না তার, তাই রাগী গলাতেই বললেন, কি শুরু করেছো তুমি রিক? এভরিথিং হ্যাজ আ লিমিট। রিক হাতে ধরে রাখা ভাঙা বোতলটা মেঝেতে আছাড় মেরে কোনো মতে টলতে টলতে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, লিমিট মাই ফুট। এন্ড ইউ প্লিজ ডোন্ট টক টু মি ড্যাড। তুমি একজন মিনিস্টার, তোমার তো এত পাওয়ার। কিন্তু তোমার এইসব পাওয়ার আমার কোন কাজে লাগছে? হ্যাঁ, জাস্ট টেল মি। মিস্টার রঞ্জিত রাগান্বিত গলায় বললেন, কি বলতে চাইছো তুমি? তোমার এত পাওয়ার, এত লোক দিয়েও একটা সামান্য জার্নালিস্টের মেয়েকে খুঁজে বের করতে পারছো না। ওর বাবা কোনো সামান্য জার্নালিস্ট ছিল না। একটা গোটা নিউজ কোম্পানি চলতো ওর বাবার কথায়। আর যাকে তুমি সামান্য জার্নালিস্ট বলছো, সেই সামান্য জার্নালিস্টই তোমার বাবাকে শেষ করে দেবার ক্ষমতা রেখেছিল। এই যে মন্ত্রীর ছেলে বলে এত গর্ব করো, সেটাও থাকতো না। আজীবন জেলের ঘানি টানতে হতো আমাকে। সেই জন্যেই ওকে শেষ করতে হয়েছিল আমার। বুঝলে? রিকটি টেবিলে একটা লাথি মেরে বলল, না না, আমি কিচ্ছু বুঝিনি, আর আমি এত কিছু বুঝতে চাইও না। আই জাস্ট ওয়ান্ট হার। আমার শুধু ওকে চাই ড্যাড। অ্যাট এনি কষ্ট ওকে এনে দাও আমার কাছে। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? হোয়াই? এটুকু বলেই খাটে বসে পড়ল রিক। মিস্টার রঞ্জিত এবার একটু বিরক্তি নিয়ে বললেন, একটা সামান্য মেয়ের জন্যে এতটা হাইপার হওয়ার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি একটা ইশারা করলে তোমার জন্যে মেয়েদের লাইন পড়ে যাবে কেন? ওই মেয়ের পেছনে পড়ে আছো? রিক ঝাড়া দিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলল, কারণ আমার ওকেই চাই। আর আমি কোনো কিছু চেয়ে পাইনি, এটা কখনো হয়নি, আর না হতে দেব। তুমি তো ওকে মেরে ফেলতে চেয়েছিলে, তাই না? কাউকে লাগবে না আমার। তোমাকেও না, আমি একাই ওকে খুঁজে বার করতে পারবো। কাউকে লাগবে না। মিস্টার রঞ্জিত এবার একটু নরম গলায় বললেন, দেখো বেটা, লিভ মি এলোন। আমার কথাটা। রিক এবার চিৎকার করে বলল, আই সেইড লিভ মি এলোন। মিস্টার রঞ্জিত বুঝে গেছেন এই ছেলে এখন আর তার কোনো কথাই শুনবে না। এই ছেলেকে 3 বছর ধরে বুঝিয়ে আসছে, কিন্তু ছেলের মন কিছুতেই ঘোরাতে পারছে না। যা করার ভেবে চিন্তে ঠান্ডা মাথায় করতে হবে। এসব ভেবে রুম থেকে চলে গেলেন উনি। রিক উঠে ধরাম করে দরজাটা লাগিয়ে দিল, তারপর দেয়ালে টানানো বিশাল এক ছবির দিকে তাকিয়ে বলল, আমার কাছ থেকে পালিয়ে তুমি একদমই ঠিক করনি। তোমাকে এর অনেক বড় মূল্য দিতে হবে, অনেক বড়। আমার হিংস্রতার কিছুই তুমি দেখনি, তবে এবার দেখবে। এবার আর ড্যাডের আশায় বসে থাকবো না, আমি নিজে খুঁজবো তোমাকে নিজে। আই এম কামিং সুইটহার্ট। ছবিটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বিয়ারের বোতলে চুমুক দিল রিক। রাত 12:17। অনিমা ফোনটা সাইডে রেখে খাটে হেলান দিয়ে বসে কোলের ওপর ল্যাপটপ রেখে নিজের আর্টিকেল রেডি করছে। তবে বারবার আর চোখে ফোনের দিকেও তাকাচ্ছে। নিজের অজান্তেই সে আদ্রিয়ানের ফোনের জন্যে অপেক্ষা করছে। কিন্তু এখনো ফোন আসছে না বলে অনিমার মনটাও বেশ অনেকটাই খারাপ হয়ে আছে। বলল তো ফোন করবে, 12:30 বেজে গেছে, এখনো ফোন করলো না। হয়তো ভুলে গেছে। ওরও তো আর কাজের অভাব নেই, হয়তো কাজের চাপে মনে নেই ওর কথা। এসব ভাবতে ভাবতে ফোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল অনি। তারপর আবারও কাজে মন দিল। কিছুক্ষণ পরেই রিংটোনের আওয়াজে চমকে উঠল অনি। আদ্রিয়ানের চিন্তা বাদ দিয়ে কাজে মন দিয়েছিল সে, তাই এই হঠাৎ আওয়াজে একটু কেঁপে উঠেছে। পাশের বালিশে মোবাইলের স্ক্রিনে চোখ পড়তেই মুখে হাসি ফুটে উঠল ওর, কারণ সেভ করা না থাকলেও নাম্বারটা চিনতে একটুও দেরি হয়নি। মুচকি হেসে ল্যাপটপটা অফ করে সাইডে রেখে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। এখনো জেগে আছো? আমি তো ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছো। আপনার ফোনের জন্যেই জেগেছিলাম। কথাটা বলার সাথে সাথেই জিভে কামড় দিল অনিমা। আনমনে কি বলে ফেললো সেটা নিয়েই অফসোস হচ্ছে এখন ওর। আদ্রিয়ান নিশ্চয়ই ওকে হ্যাংলা একটা মেয়ে ভাবছে।
আসলে অনেক সময় এরকম হয়, মানুষ যখন তার অনুভূতির চরম সীমায় পৌঁছে যায় তখন শব্দের ওপর নিয়ন্ত্রণ থাকে, উত্তেজনা এত তীব্র পর্যায়ে চলে যায় যে নিজের বাক্যগুলোও তখন বড্ড অবাধ্য হয়ে যায়। এমনি অবস্থা হয়েছে অনিমার। আদ্রিয়ানো অনিমার কথা শুনে একটু অবাক হলো, পরক্ষণেই ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। আর অনিমা যে আনমনেই কথাটা বলে ফেলেছে সেটা বেশ ভালোই বুঝতে পারছে ও। অনিমাকে আরেকটু অস্বস্তিতে ফেলার জন্যে আদ্রিয়ান মুচকি হাসি দিয়ে বলল, আমার ফোনের ওয়েট করছিলে? আদ্রিয়ান যে ওকে লজ্জায় ফেলতেই ঘুরিয়ে প্রশ্নটা করেছে সেটা অনিমা বেশ ভালোই বুঝতে পারছে। মনে মনে আদ্রিয়ানের ওপর একটু রাগও হচ্ছে, কিন্তু সেই রাগটা প্রকাশ করার কোনো উপায় নেই। এটা মানুষজাতির আরেকটা বিড়ম্বনা, হঠাৎ পরিচিত, অল্প পরিচিত, সম্মানীয় এসব ব্যক্তির ওপর বিরক্তি বা রাগের অনুভব হলেও সেটা প্রকাশ করা যায় না, যদি করা হয় তাহলে তাকে অশোভনীয় ব্যবহার বলা হয়। তাই অনির এই রাগটা নিজের মধ্যে চেপে রেখে একটু ইতস্তত করে বলল, আপনি বলেছিলেন তাই আর কি। হুমম। ডিনার করেছ? হ্যাঁ, অনেক আগেই। আপনি করেছেন? ডিনার করেই তোমাকে কল করলাম। এত দেরিতে ডিনার করলেন? তোমাদের বাড়ি পাঠানোর পরেই স্টুডিওতে গিয়েছিলাম, একটু আগে ফিরলিম। ওহ, শুধুই কি আমার ফোনের জন্যে অপেক্ষা করছিলে নাকি অন্য কিছু? না, মানে সময় কাটানোর জন্যে আর্টিকেল টাইপ করছিলাম। এরপর ওরা দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল, কেউ কিছুই বলছে না, কিন্তু একে অপরের নিঃশ্বাসের শব্দ মন দিয়ে শুনছে, আর সেটাও দুজন দুজনের অজান্তেই। এই নীরবতায়ও এক অদ্ভুত শান্তি আছে, যেই শান্তিটা দুজনেই অনুভব করতে পারছে। নীরবতা ভেঙে আদ্রিয়ান নিজেই বলল, আজকের দিনটা কেমন লাগলো? অনি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সত্যি বলবো, আই হেইট লাইং। অনেকদিন পর মন খুলে হেসেছিলাম। অনিমার উত্তরটা শুনে আদ্রিয়ান কেন জানি মনের ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করল। তাইও হেসে দিয়ে বলল, যাক, কারো হাসির কারণ তো হতে পারলাম। অনি কিছু না বলে কানে ফোন নিয়েই ধীরপায়ে হেঁটে ব্যালকনিতে চলে গেল। অনিকে চুপ থাকতে দেখে আদ্রিয়ান বলল, কখন থেকে আমি বকরক্কর করে যাচ্ছি, কিছু তো বলো। কি বলবো? আচ্ছা, তুমি এত শান্ত কেন বলো তো? একদম চুপচাপ। কিন্তু তোমাকে দেখে কিন্তু মনে হয় না যে তুমি এত শান্ত। মনে হয় একটা চাঞ্চল্য আছে তোমার মধ্যে, যেটা কোনো কিছুর নিচে চাপা পড়ে গেছে। খানিক চমকে উঠল অনিমা। এটা তো সত্যিই যে ও এত শান্ত ছিল না। পরিস্থিতি ওকে চুপ করিয়ে দিয়েছে। একসময় ওর চাঞ্চল্য আর দুষ্টুমি আশেপাশের মানুষকে অতিষ্ঠ করে তুলতো, আর আজ? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অনিমার ভেতর থেকে। তারপর নিজেকে কোনোরকমে সামলে বলল, না, সেরকম কিছু না। আচ্ছা, বাট নি মা, কত বড় নাম তোমার। আমি এত বড় নামে ডাকতে পারবো না তোমাকে। অনিমা তো চূড়ান্ত পর্যায়ে অবাক হলো। অনিমা নামটা ওনার কাছে এত বড় মনে হলো? অনিমা নিজের বিস্ময় কাটিয়ে ওঠার আগেই আদ্রিয়ান বলল, তাই তোমাকে আমি ইন শর্ট অনি বলে ডাকবো ওকে? অনিমা অবাক হলেও নিজেকে সামলে নিয়ে বলল, তীব্র ওরু আমাকে এই নামেই ডাকে, আপনিও ডাকতে পারেন, সমস্যা নেই। সমস্যা থাকলেও আমার কিছু করার নেই। অনিমা হাসল। আদ্রিয়ান মুচকি হেসে বলল, তোমার ব্যাগ খুলেছিলে এসে? ভ্রু কুঁচকে গেল অনিমার। অবাক হয়ে বলল, না, কেন? এখনো খোলনি? আচ্ছা ঠিক আছে, এখন গিয়ে ব্যাগের মাঝের জিপটা খোলো। বাট হয়? আরে খুলেই দেখো। ওকে হো। অনিমা রুমে ঢুকে ব্যাগ হাতে নিয়ে মাঝের জিপটা খুলল। তারপর আদ্রিয়ানকে জিজ্ঞেস করল, এরপর? ভেতরে হাত ঢুকিয়ে দেখো তো কিছু পাও কিনা। অনিমা প্রচণ্ড কৌতূহল নিয়ে ব্যাগের ভেতরে হাত দিয়েই একটা প্যাকেট পেল, সেটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি? খুলে দেখো। অনিমা প্যাকেটের ভেতরে হাত ঢুকিয়ে কিছু একটা পেল, সেটা বের করে এনে দেখলো একটা কিরিং, তাও বারবিকিউ সহ। প্রচণ্ড কিউট লাগছে দেখতে। বারবিকিউটা নীল রঙের ড্রেস পরা, আর পায়ের দিকের অংশটা নীল রঙের পালক দিয়ে ঘেরা। চুলগুলো এক সুন্দর স্টাইলে ঝুটি করা। অনিমা তো নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে চুমু দিয়ে দিল ওটার ওপর। তারপর এক্সাইটেড হয়ে আদ্রিয়ানকে জিজ্ঞেস করল, এটা আমার? আদ্রিয়ান অনিমার কণ্ঠে খুশির আমেজ স্পষ্ট অনুভব করল, তাই মুচকি হেসে বলল, তোমার ব্যাগে যখন পেয়েছো অবশ্যই তোমার। ব্যাগে আরো কিছু আছে দেখো। অনিমা আবারও ভ্রু কুঁচকে বলল,
আবার কি? নিজেই দেখ না রে পাগলি। অনিমা কেঁপে উঠল আদ্রিয়ানের এরকম আদুরে শব্দে। বুকের ভেতরের ধুকপুক শব্দটা বাইরে থেকেও যেন শুনতে পাচ্ছে। একটা আজব অনুভূতি যেটা ব্যাখ্যা করার মতো শব্দ অনিমার ছানা নেই। বহু কষ্টে নিজের অনুভূতিকে দমিয়ে প্যাকেটে দ্বিতীয়বার হাত দিল আর এবার বের হয়ে এলো একটা চকলেট বক্স। অনিমার খুশি দেখে কে। চকলেট ওর অন্যতম প্রিয় খাবার। ও এবার খুশিতে বাচ্চাদের মতো বলে উঠল, চকলেট। আদ্রিয়ান অনিমার এই উচ্ছ্বাসিত বাচ্চা কণ্ঠ শুনে হেসে দিল। এই মেয়ে নিজেকে যতই ম্যাচিউর দেখানোর চেষ্টা করুক না কেন মনের দিক থেকে এখনো একটা বাচ্চা। এসব ভেবেই মুচকি হেসে বলল, হ্যাঁ আর পুরোটাই তোমার। অনিমা কিছু একটা ভেবে নিজের খুশিটা দমিয়ে নিচু কণ্ঠে বলল, এগুলো কখন করলেন? গল্প করার মাঝখানে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। তখন সামনাসামনি দিলে কি হতো? এখন হঠাৎ করে পাওয়ায় যেই খুশিটা পেলে, তখন দালে এটা পেতে? অনিমা কিছু না বলে চুপ করে রইল। আদ্রিয়ান নিজেই বলল, আচ্ছা ঘুমিয়ে পড়ো, এখন অনেক রাত হয়েছে। গুড নাইট। অনিমা মুচকি হেসে নিচু কণ্ঠে বলল, গুড নাইট। ফোনটা রেখে স্ক্রিনে তাকিয়ে মুচকি হাসল অনিমা, তারপর কিরিং আর চকলেট বক্সটার দিকে তাকিয়ে নিজের অজান্তেই হেসে দিল। 3 দিন আগে অবধি যেই মানুষটাকে শুধু টিভিতে আর ইউটিউবেই দেখে এসছে, যার সাথে দেখা হওয়া ওর কাছে স্বপ্ন মনে হতো, তার সাথে একটা রাত কাটানো, একটা দিন ঘোরা, ফোনে কথা বলা, তার ওপর তার কাছ থেকে গিফট পাওয়া, ভাবতেই কেমন যেন লাগছে অনিমার। সবকিছু স্বপ্নের মতো লাগছে। কিরিং এর বারবিকিউটাকে হাতে নিয়ে কয়েকবার চুমু খেলো অনিমা। দুহাত ছড়িয়ে রুম জুড়ে ঘুরতে ঘুরতে মুহূর্তটা উপভোগ করছে ও। আজ খুব বেশি ফুরফুরে লাগছে ওর নিজেকে, যার কারণ ওর অজানা। কিছু সময়ের জন্যে ও ভুলেই গেছে ওর সেই লোমহর্ষক ভয়ঙ্কর অতীতকে। রিক চৌধুরী দেয়ালে টানানো অনিমার ছবিটির দিকে তাকিয়ে একটার পর একটা চুমুক দিয়ে যাচ্ছে বোতলে। বাজ পাখির দৃষ্টিতে তাকিয়ে আছে ছবিটার দিকে। একটা হিংস্র পশু তার শিকারকে ধরার প্রস্তুতির সময় শিকারের দিকে যেভাবে তাকায় সেভাবেই তাকিয়ে আছে, যেন এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে নিজের শিকারের ওপর। হাত দিয়ে ঝরতে থাকা রক্তের দিকে নজর নেই তার। সে শুধু একটা কথাই বলছে, গেট রেডি ফর ব্যাক টু দ্য হেল বেবি। ফোন রাখার পর থেকেই মোবাইল স্ক্রিনে অনিমার ছবির দিকে তাকিয়ে আছে আদ্রিয়ান। অনিমার অগোচরেই তুলেছে ছবিটা, যেটাতে অনিমা মুচকি হেসে কপালের চুলগুলো সরাচ্ছে। ছবিটার দিকে তাকিয়েই আদ্রিয়ান বলল, জানি না কি এমন দেখেছি তোমার মধ্যে যেটা অন্য কারোর মধ্যে দেখিনি। তোমাকে ভালোবাসি কি না এখনো জানি না, জানতে চাইও না, কিন্তু আমার অস্তিত্বে মিশে গেছো তুমি, তাই তুমি আমার। যদি তোমার মনে জায়গা করতে পারি তো ধুমধাম করে আনন্দের সাথে নিজের কাছে আনবো তোমাকে, আর যদি সেটা না পারি তো। বলেই হালকা হাসলো আদ্রিয়ান, তারপর ছবিতে হাত বুলিয়ে বলল, তবে যাই হোক, তোমার অতীত যে খুব একটা সুখকর না সেটা আমি সেদিন রাতেই বুঝেছি। কিন্তু তোমার অতীত যাই হোক আর যত খারাপই হোক, আমি তোমাকে দূরে ঠেলে দেব না। বরং আজ এই মুহূর্ত থেকে তোমার জীবন থেকে তোমার অতীতের কালো ছায়াগুলো সরানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। আমি জানি তোমার মধ্যে এক চঞ্চল হাসি খুশি অনি চাপা পড়ে আছে, তাকে আমি বের করে আনবো, আই প্রমিস। সকালে ফুরফুরে এক মেজাজ নিয়ে ঘুম থেকে উঠল অনিমা। ও নিজেও জানে না আজকে কেন এত হালকা লাগছে ওর। আজ একটু বেশি তাড়াতাড়ি উঠেছে ঘুম থেকে। লম্বা এক শাওয়ার নিয়ে কিচেনে গেল কফি করতে। আজ সবকিছুই কেন জানি ভালো লাগছে ওর। আদ্রিয়ানের বলা প্রতিটা কথা ওর মনে এক অন্য অনুভূতির সৃষ্টি করেছে। সেই শব্দগুলো যেন ওর কানে বাজছে। কিছু কিছু কথা মনে পড়তেই মনে এক শীতল শিহরণ বয়ে যাচ্ছে ওর। এক অদ্ভুত ভালো লাগা। আর মজার ব্যাপার হলো এই ভালো লাগার কারণ ওর নিজেরও অজানা। কফি করে ব্যালকনিতে দাঁড়িয়ে মিষ্টি এই সকালটা দেখছে ও। আজকের সকালটা একটু বেশিই সুন্দর লাগছে ওর কাছে। আজকের সকালটাই এত সুন্দর নাকি ওর কাছেই এত সুন্দর লাগছে, সেই প্রশ্ন অনিমার মনে উঠলেও সে পাত্তা দেয়নি, নিজের মতো করে উপভোগ করছে কোমল রোদমিশ্রিত এই মিষ্টি সকালের মিষ্টতা। অফিসে বেরোনোর আগে আদ্রিয়ানের দেয়া কিরিংটায় চাবি সেট করে বারবিকিউটার দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর ওটাকে হাতের মুঠোয় নিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আমি একজন মেয়ে তাই এটুকু বুঝতে পারছি যে আপনি আমার জন্যে কিছু তো ফিল করেন। কিন্তু সেটা কি? টান? মোহ?
নাকি ভালোবাসা? ভালোবাসা? আপনার মতো একজন আমার মতো একটা মেয়েকে কেন ভালোবাসবে? আপনার মনে কি আছে সেটা তো আমার জানা নেই, কিন্তু আমার মনে কি চলছে আমি তো নিজেই বুঝতে পারছি না। আপনি আমার ক্রাশ, আপনার গান আমার ভালো লাগে, সেটা তো শুধুই একটা ভালো লাগা। কিন্তু আপনার সংস্পর্শে এলেই আমার এমন কেন ফিল হয়? আপনি যখন আমার হাত ধরেছিলেন তখন হার্টবিট প্রচুর বেড়ে গেছিল, শরীর কাঁপছিল, আপনার কথা শুনে একটা আজব অনুভূতি হচ্ছিল তো। এগুলো কি শুধুই ভালো লাগে বলে? আপন মনেই কথাগুলো বলে একটা শ্বাস নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল অনিমা। অফিসে এসেই ওরু একটা কথাও না বলে মুখ ফুলিয়ে ডেস্কে বসে একমনে কাজে লেগে গেল। তীব্র অবাক হয়ে তাকিয়ে রইল অরুর দিকে, কিন্তু কিছু বলতে গিয়েও বলল না। অরু কিছু না বলে চুপচাপ কাজ করছে। তীব্র কয়েকবার আর চোখে দেখেছে ওকে, কিন্তু কিছুই বলেনি, আসলে অনিমার আসার জন্যে অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই অনিমা এসে হাজির হলো, ডেস্কে বসে কম্পিউটার অন করে প্রথমে তীরর দিকে তাকালো, তারপর অরুর দিকে তাকাতেই অনিমার ভ্রুজোড়া কুঁচকে গেল। তীরর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো কি হয়েছে। তীব্র ঠোঁট উল্টে ঘাড় সংকুচিত করে বোঝালো যে ও নিজেও জানে না। অনিমা আরেক দফা অরুর দিকে তাকালো, অরু বেশ বিরক্ত সেটা বোঝাই যাচ্ছে। অনিমা তীরকে ইশারা করে বলল এখন চুপ থাকতে। লাঞ্চ টাইমে ওরা তিনজনেই ক্যান্টিনে খেতে বসল। অনিমা এবার অরুকে জিজ্ঞেস করল, কি ব্যাপার বলতো, সকাল থেকে দেখছি মুখ ভার করে বসে আছিস কেন? এটা শুনে অরু মুখের থেকে চামচ নামিয়ে অনিমার দিকে তাকালো। তীরও উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। অরু আবার খাওয়ায় মনোযোগ দিয়ে বলল, কিছু না তো। অনিমা এবার বিরক্ত হয়ে বলল, এই ড্রামা কুইন, তোর পেটে কোনো কথা একদিনও ঠিকভাবে বসে থাকে না, আমরা সেটা ভালো করেই জানি। একটু পর নিজেই সুরসুর করে বলতে শুরু করবি। তীরও অনিমার কথায় সায় দিয়ে বলল, কিন্তু তখন আমরা কাজে ব্যস্ত থাকবো আর তুই পকর পকর করে আমাদের ডিস্টার্ব করবি। তাই টাইম ওয়েস্ট না করে এখনই বলে ফেল। অরুমিতা এবার শব্দ করে চামচটা টেবিলে রেখে বলল, ওই আসিস না ফাঁসিস পেয়েছেটা কি? হ্যাঁ, যা খুশি করছে। কালকে জোর করে নাম্বার নিয়েছে, কাল সারারাত ফোন করে জ্বালিয়েছে জানিস। প্রথমে ভদ্রতার খাতির ভালো করে কথা বললেও পরে বিরক্ত হয়ে কটা শুনিয়ে দিয়েছি, তবুও জ্বালিয়েছে ইডিয়েটটা। খালি ফ্লিরটি মার্কা কথা বলে মাথা ব্যথা বানিয়ে দিয়েছে। এক নিঃশ্বাসে কথাটা শেষ করে অরু। অনিমা আর তীরর দিকে তাকালো, দুজনেই হা করে তাকিয়ে আছে অরুর দিকে। সেটা দেখে অরু ভ্রু কুঁচকে ওদের দুজনের সামনে তুড়ি বাজিয়ে বলল, হ্যালো, কোথায় হারিয়ে গেলি? অনিমা কোনোরকমে নিজেকে সামলে বলল, তুই কি আদ্রিয়ানের বন্ধু আশিস ভাইয়ার কথা বলছিস? অরু বিরক্তিকর দৃষ্টিতে অনিমার দিকে তাকিয়ে বলল, না, আমি আমার জামাইয়ের কথা বলছি। অবশ্যই ওই বান্দরের কথাই বলছি। অনিমা কিছু বলবে তার আগেই তীব্র বলল, কিন্তু আশিস ভাই তোকে বিরক্ত কেন করছে? অরুমিতা মুখ ফুলিয়ে বলল, আমি কি জানি। আমার হাসিতে নাকি সে খুন হয়ে গেছে, মুখ ভেঙচি দেখে নাকি ওনার হাঁটতে ধাক্কা লেগেছে। এইসব রিডিউকিলাস কথাবার্তা বলে কান ঝালাপালা করে দিল। অনিমা আর তীব্র কিছুক্ষণ চুপ করে থেকে একসাথে শব্দ করে হেসে দিল, আর অরুমিতা মুখ ফুলিয়ে খেতে শুরু করল। অনিমা হাসি থামিয়ে বলল, আদ্রিয়ান তো বলেছে আশিস ভাইয়া একটু অন্যরকম, তাই হয়তো। তীব্র অনিমাকে থামিয়ে দিয়ে এক ভ্রু উঁচু করে অনিমাকে উদ্দেশ্য করে বলল, এস পার আই নো আদ্রিয়ান, আদিবার আশিস ভাইয়ের সেই মেজ। কিন্তু আদিবার আশিস ভাইদের বেলায় ভাইয়া আর আদ্রিয়ান ভাইয়ের বেলায় শুধুই আদ্রিয়ান। কেস কি বলতো? তীরর কথা শুনে অরুমিতাও খাওয়া ছেড়ে উৎসুক দৃষ্টিতে তাকালো অনিমার দিকে। অনিমা তো পড়ল মহা অস্বস্তিতে। ঠিকই তো, ও কেন আদ্রিয়ানকে ভাই বলতে পারে না? কেন জানি আদ্রিয়ানের প্রতি ওর ভাই শব্দটা আসেই না। তাই কোনো উত্তর দিতে না পেরে মাথা নিচু করে প্লেটে স্পুন ঘষতে লাগলো। অরুমিতা ঠেস মেরে বলল, শুধু কি তাই? রাত 3টে বাজে ফোন করা, কফি শপে হাতের ওপর হাত রেখে বসা, লেক পার্কে আমাদের চোখে ফাঁকি দিয়ে আলাদা সময় কাটাতে চলে যাওয়া। আহা, আহা। তীরও ওর কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ ইয়ে আর একদিনের আলাপেই দেখা করতে ডেকে নিল। তারপরে আসার সময়ও কানে ফিসফিস করে কি যেন বলছিল উনি। এদের কিচ্ছা দেখে আমার তো ওই গানটা মনে পড়ছে।
অরুমিতা কৌতূহলী হয়ে জানতে চাইল, কোনটা রে? তীব্র খানিকা সুর দিয়ে বলল, দো দিল মিল রাহে হ্যাঁ। মাগার চুপকে চুপকে। অনি বিরক্তিকর দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বলল, থামবি তোরা? কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছিস? অরুমিতা আর তীব্র হাসতে হাসতে একসাথেই বলল, হ্যাঁ এখন তো আমরাই থামবো। চালিয়ে তো তোরা যাবি। অনিমা কিছু না বলে খাওয়ায় মন দিল, কারণ ও জানে এদের এখন যতই বলুক ওরা থামবে না। আর ওদের কথায় অনিমা অনেকটা লজ্জাও পাচ্ছে, কিন্তু সেটা বহিঃপ্রকাশ করা যাবে না, তাহলে ওরা আরো পেয়ে বসবে। আদ্রিয়ান আদিব আর আশিসের সাথে রেস্টুরেন্টে ঢুকছে। আদ্রিয়ানকে দেখেই হই হুল্লোড় পড়ে গেছে সবার মধ্যে। সেলফি অটোগ্রাফের জন্যে হুমড়ি খেয়ে পড়ছে অনেকেই। আশিস বিরক্ত হয়ে বলল, এসে গেছে তিতি মুরগির দল। আদ্রিয়ান চোখ রাঙিয়ে তাকাতেই আশিস চুপ হয়ে গেল। আদ্রিয়ান যতটা সম্ভব সামাল দিয়ে তারপর গার্ডসদের ইশারা করতেই তারা সবাইকে সরিয়ে জায়গা করে দিল। এরপর ওরা সোজা ওদের বুক করা আলাদা রুমে গিয়ে বসল। আদ্রিয়ান বসেই আশিসকে উদ্দেশ্য করে বলল, ওরা কোনো তিতি মুরগি না। ওরা আছে বলেই আজ আমি সেলিব্রিটি। সো এসব আর বলিস না, আমার পছন্দ না। আশিস বেচারা ভদ্র ছেলের মতো মাথা নাড়ল, কারণ আদ্রিয়ান এইসব বিষয়ে খুব সেন্সিটিভ। খাবার আসার পর ওরা খেতে শুরু করলো। হঠাৎ আদিব বলল, অনিমাকে নিয়ে কি ভাবলি? আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, মানে? দেখ এখন এটা বলিস না যে ওর প্রতি তোর কোনো ফিলিংস নেই। যেই ছেলে হুট করে অপরিচিত কোনো মেয়ের সাথে কফি খেতে বসতেও পছন্দ করে না, সে ছেলে একটা অপরিচিত মেয়েকে নিজে ডেকে এনে তার সাথে সারাদিন কাটালো, সেটা এমনি এমনি হতে পারে না বসো। আশিস তাল মিলিয়ে বলল, তাও আবার আলাদা নিয়ে গিয়ে ঘোরা। আদ্রিয়ান কিছু বলল না। আদিব এবার আস্তে করে জিজ্ঞেস করল, ভালোবাসিস ওকে? আদ্রিয়ান প্লেটের দিকে তাকিয়েই বলল, আই ডোন্ট নো ইয়ার, বাট ওর প্রতি একটা আলাদা টান তৈরি হয়ে গেছে। এরকম মনে হয় ওকে সবসময় আমার সামনেই রাখি। এত অল্প সময়ে কারো প্রতি এতটা টান তৈরি হতে পারে আগে জানতাম না। আমার ওকে চাই আর সারা জীবনের জন্যে, এনি হাউ। আদিব হালকা হেসে জিজ্ঞেস করল, যদি ও তোর হতে না চায়? উত্তরে আদ্রিয়ান বাঁকা একটা হাসি দিল, আর আদিব আশিস দুজন দুজনের দিকে তাকিয়ে ছোট্ট নিঃশ্বাস নিল। তারপর আশিস বলল, বুঝলাম। আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, কি বুঝলি? আদিব আর ইশরাক একসাথে জোরে চেঁচিয়ে বলে উঠল, ইউ আর ইন লাভ। আদ্রিয়ান তাড়াতাড়ি কানে আঙ্গুল দিয়ে বলল, আরে হো ইয়ার। চৌধুরীর মেনশনে ডাইনিং টেবিলে বসে আছেন মিস্টার রঞ্জিত, ওনার স্ত্রী আর শালক কবির শেখ। মানে রিকের মামা, শকুনি মামাও বলা যেতে পারে, কারণ ভাগ্নের সব কুকর্মে শুধুই তার সমর্থন থাকে, তাই না ভাগ্নেকে কুমন্ত্রণা দিতেও সে সমান পারদর্শী। মহাভারত সিরিয়ালের ডিরেক্টর রবি চোপড়া যদি রিক আর কবির শেখকে আগে দেখতেন, তাহলে নিশ্চয়ই দুর্যোধন আর মামা শকুনির ক্যারেক্টার এর অফার ওদেরকেই করতেন। মিস্টার রঞ্জিত ডাইনিং টেবিলে লাঞ্চ করতে বসে ছেলেকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে মিসেস লিমা চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলে কোথায়? মিসেস লিমা ইতস্তত করে বললেন, ডাকতে গেছিলাম কিন্তু দরজা খোলেনি, এখনো ঘুমোচ্ছে মনে হয়। রঞ্জিত চৌধুরী ভ্রু কুঁচকে বললেন, হ্যাঁ সেই। সারা রাত মদ গিলবে, তারপর সারাদিন মরার মতো বিছানায় পড়ে থাকবে। মিসেস লিমাও এবার বিরক্তি নিয়ে বললেন, মেয়েটাকে এনে দিচ্ছ না কেন বলো তো, তাহলে হয়তো। মিস্টার রঞ্জিত ধমকি দিয়ে বললেন, তাহলে কি? বলো। ওই মেয়ে থাকতে তোমার ছেলে নেশা করতো না? মাঝে মাঝেই নেশা করে গিয়ে অকারণেই কত মারধর করতো, মেয়েটাকে ভুলে গেছো? মিসেস লিমা কান্নাজড়িত কণ্ঠে বললেন, আমি কিছু জানি না। আমার ছেলের এই অবস্থা আমি আর মানব না, তুমি যেভাবেই হোক ওই মেয়েকে খুঁজে আনো। আচ্ছা দেখছি, তুমি ভেতরে যাও। কিন্তু মিস্টার রঞ্জিত ধমক দিয়ে বললেন, যাও। মিসেস লিমা ভেতরে চলে গেলেন। এবার কবির শেখ মুখ খুললেন। একটা হাসি দিয়ে বললেন, ওই মেয়েটা যখন ছিল তখন কিন্তু বাবাই এমন ছন্নছাড়াভাবে চলতো না, তাই না? রঞ্জিত চৌধুরী জুসের গ্লাসে চুমুক দিয়ে বললেন, আমি জানি, আর আমি ইচ্ছে করেই ওই মেয়েকে খুঁজিনি এতদিন। কারণ আমি চাই না ও আমার বাড়িতে উঠুক। কারণ বিষধর সাপের বাচ্চা বিষধরই হয়। তোমার কি মনে হয় যার বাপ এত ভয়ঙ্কর সাহসী ছিল তার মেয়ে এত ভীত? কবির খান অবাক হয়ে বললেন,
মানে মানে ওর বাবার অসম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করার জন্যে উঠে পড়ে লেগেছে ও। ওর জীবনের একটাই লক্ষ্য আমাকে এক্সপোজ করে শেষ করে দেওয়া। আর সেই কাজটাই দিনরাত খেটে করছে ও। হ্যাঁ, ও ভয় পায় ঠিকই, কিন্তু সেটা শুধু এবং শুধুই রিককে। কারণ রিক ওর ওপর যেই টর্চারগুলো করত, সেটা কোনো শক্ত হৃদয়ের মানুষেরও গা হিম করে দেবে। কিন্তু ওই মেয়ের কাছ থেকে বাঁচতে হলে ওর বাপের মতো ওকেও সরিয়ে দিতে হবে। এতদিন আমি শুধু রিকের ওকে ভুলে যাওয়ার অপেক্ষা করছিলাম, কিন্তু এই ছেলে তো যত দিন যাচ্ছে ততই পাগল হচ্ছে ওই মেয়ের জন্যে। কি দেখেছে ওই মেয়ের মধ্যে কে জানে। কবির শেখ কিছুক্ষণ চুপ করে কিছু একটা ভেবে বললেন, আমার কাছে একটা প্ল্যান আছে জিজু, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মিস্টার রঞ্জিত ভ্রু কুঁচকে বললেন, কি প্ল্যান? দেখুন, খুনাখুনি করে বাবাইর মনে ক্ষোভ তৈরির দরকারটা কি? যেহেতু মেয়েটা বাবাইকে ভয় পায় আর বাবাইকে আমি যতদূর চিনি ওই মেয়েকে খোলা রাখবে না, বন্দি করেই রাখবে। তাই ওই মেয়েও আপনাকে এক্সপোজ করার প্রমাণ খুঁজতে বাইরেও যেতে পারবে না। এতে দেখুন আপনিও নিরাপদ থাকবেন আর আমার বাবাইও খুশি হবে। তাই বলছি মেয়েটাকে খুঁজে বাবাই এর হাতে তুলে দিন, বাকিটা বাবাই সামলে নেবে। মিস্টার রঞ্জিত কোনো উত্তর দিলেন না। তবে বুদ্ধিটা মন্দ লাগেনি তার। উনি জুস খেতে খেতে ভাবলেন, ঠিকই তো, বিষধর সাপকে পিটিয়ে মেরে ফেললে মজা আছে নাকি? বিষধর সাপের বিষদাঁত ভেঙ্গে তাকে নিজের মতো করে নাচানোতেই তো আসল মজা। কথাটা ভেবেই আপন মনে শয়তানি হাসি দিলেন মিস্টার রঞ্জিত। আজকে রাতে আবারও বর্ষণ শুরু হয়েছে, তবে ভারী বর্ষণ না, গুড়ি গুড়ি এর চেয়ে একটুখানি বেশি আর মধ্যমের চেয়ে একটুখানি কম। বাজ পড়ছে না এখনো। রাতের বৃষ্টির টুপুর টুপুর শব্দ, তার ওপর বৃষ্টি ভেজা ঠান্ডা বাতাসের সাথে হালকা হালকা বৃষ্টির ঝাপটা, বর্ষার রাতে এই মনোমুগ্ধকর পরিবেশের প্রায়ই দেখা মেলে। এমন সময় কেউ পছন্দ করে কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে, আর কেউ পছন্দ করে জানালার সামনে বা ব্যালকনিতে দাঁড়িয়ে বর্ষণের সেই রাতকে উপভোগ করতে। অনিমা এই দুই কাতারের মধ্যেই পড়ে। যখনই বাজ পড়ে তখন সে কম্বল মুড়ি দিয়ে ঘুমাতেই ভালোবাসে, আর যখন কমগতির হালকা বৃষ্টি থাকে তখন সে দ্বিতীয় কাজটাই করে। তাই এখন ব্যালকনিতে চেয়ার নিয়ে বসে কফি খেতে খেতে বৃষ্টি দেখছে আর নানা জল্পনা কল্পনা করে চলেছে। আর অপরদিকে আদ্রিয়ানও ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। আদ্রিয়ান কিন্তু দ্বিতীয় কাতারেই পড়ে, বাইরে বৃষ্টি হলে ঘুমিয়ে থাকার কথা ভাবতেই পারে না সে। অনিমার চেহারাটা বারবার মনে পড়ছে তার। ভাগ্যিস সেদিন ওই লোকগুলো অ্যাটাক করেছিল, আরও কিছু না ভেবে ওই ফ্ল্যাটেই ঢুকেছিল, তাই তো ওর প্রাণভোমরাটাকে পেয়েছে। ওর বাঁচার তো দুটোই কারণ ছিল, এক ওর গান, দুই হলো, কিন্তু এই মেয়েটা এসে সবকিছু বদলে দিল, ওকে বাঁচার নতুন এবং প্রধান একটা কারণ দিয়ে দিল। আচ্ছা, কি করছে এখন ওর জানপাখি? ঘুমিয়ে গেছে নাকি বৃষ্টি দেখছে? ফোন করবে একটা। এতক্ষণ যাবৎ নিজের মনে এসব আউড়ে নিয়ে ফোনটা হাতে নিল আদ্রিয়ান। কিছুক্ষণ ভেবে কল করেই দিল। নিজের ভাবনায় মগ্ন অনিমা ফোনের আওয়াজ পেয়ে ব্যালকনি থেকে উঠে তাড়াতাড়ি ফোনটা নিয়ে দেখে আদ্রিয়ানের কল। একটু অবাক হলো ও, তারপর ব্যালকনির চেয়ারে বসে ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলল, হ্যালো, কেমন আছো? ভালো, আপনি? বেশ ভালো, কি করছো? এই তো ব্যালকনিতে বসে আছি। আদ্রিয়ান ছোট্ট করে বলল। ওহ। অনিমা কিছু না বলে চুপ করে রইল। আদ্রিয়ান নিজেই বলল, আচ্ছা তুমি এত রুড কেন বলো তো? নিজে থেকেও তো মাঝে মাঝে একটা ফোন করতে পারো। অনিমা কি বলবে বুঝতে পারছে না। এই রকম প্রশ্নের কি উত্তর দেওয়া যায় সেটাই ভেবে পাচ্ছে না ও। তাই কিছু না বলে চুপ করে রইল। আদ্রিয়ান হালকা হেসে দিয়ে বলল, উত্তর না থাকলে চুপ করে থাকাটা কি তোমাকে অভ্যাস? তো উত্তর না থাকলে আর কি করা যায়? ওই টপিকেই অন্য কিছু বলতেই পারতে। অনিমা একটু অবাক হলো, অন্য কি বলবে? তাই কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, লাইক? লাইক আমার ওই প্রশ্নের উত্তরে বলতে পারতে, ঠিক আছে এরপর থেকে ফোন করব। অনিমা হেসে দিল, সত্যিই ছেলেটা অদ্ভুত, আর তার চেয়েও অদ্ভুত ওর কথাবার্তা। অনিমা কথার টপিক পাল্টে বলল, আপনি কি করছেন? আমিও ব্যালকনিতেই আছি, তবে বসে না দাঁড়িয়ে। ওহ, তোমার সাথে আবার মিট করতে ইচ্ছে করছে। অনিমা চমকে গেল, সাথে একটু অবাকও হলো। কি চাইছে টাকি এই ছেলে?
কি চলছে আদ্রিয়ানের মনে? অনিমা যেটা ভাবছে সেটা কি সম্ভব আদৌ? অনিমা এসব কথা ভাবতে ভাবতেই আদ্রিয়ান বলল, কি হলো? কি ভাবছো? অনিমা হকচকিয়ে বলল, না কিছু না। আদ্রিয়ান অনিমার এমন কাণ্ডে হেসে দিল। হাসতে হাসতেই বলল, আচ্ছা ঠিক আছে, অফিস টাইম শেষ কখন তোমাদের? এমনিতে রাত 8টায় শেষ হয়, তবে কাজ থাকলে আরো রাত হয়। কথাটা শুনে আদ্রিয়ানের মুড একটু অফ হয়ে গেল। ও মনে মনে ভেবে রেখেছিল কালকে দেখা করবে অনির সাথে, কিন্তু রাত 8টায় পর অফিস শেষ হলে তো সেটা সম্ভব নয়। তাই একটু মন খারাপ নিয়ে নিচু কণ্ঠে বলল, ওহ। অনিমা একটু ইতস্তত করে বলল, কিন্তু কালকে দুপুরের পরে আর কাজ নেই। সকালে শুধু একটা কলেজের যেতে হবে, ছাত্ররা মানববন্ধন করেছে সেই নিউজের জন্যে। ওটা করতে করতে দুপুর হয়ে যাবে, তারপর ফ্রি আছি। কথাটা শুনে আদ্রিয়ানের মুখে হাসি ফুটে উঠল। যাক, তাহলে কালকে তার প্রেয়সীকে কাছ থেকে দেখতে পাবে সে। তাই খুশি খুশি কণ্ঠেই বলল, অবক দেন, ওই কলেজের নাম আর অ্যাড্রেসটা মেসেজ করে দাও। আমি ওখান থেকে তোমাকে পিক করে নেব। অনিমা অবাক হয়ে বলল, পিক করবেন? আদ্রিয়ান স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, হ্যাঁ, বাট। অনিমাকে কথাটা শেষ করতে না দিয়ে আদ্রিয়ান বলল, নো বাট নো কিন্তু। আমি কাল আসছি, সো স্কুটি নিয়ে বেরিও না, তিরোকে বলো তোমায় নিয়ে যেতে। অনিমা নিজেও চায় যে আদ্রিয়ান আসুক, কিন্তু তবুও আদ্রিয়ানকে জ্বালানোর জন্য একটু দুষ্টুমি করে বলল, আরে আপনি আসলেই তো হবে না, আমি যেতে চাই কি না সেটা শুনবেন না? আদ্রিয়ান এবার একটু ধমকের সুরে বলল, আমার যেটুকু শোনার দরকার শুনে নিয়েছি। আমি পারমিশন চাইনি তোমার, কালকে আমি আসছি। আর রইল তুমি যেতে চাওয়া কি না সেই প্রশ্ন। যেতে না চাইলে তুলে নিয়ে আসবো, গট ইট? বলেই ফোনটা কেটে দিল আদ্রিয়ান। অনিমা বেশ অবাক হলো, হঠাৎ এভাবে রেগে গেল কেন? আর কি বলছিল, যেতে না চাইলে তুলে নিয়ে যাবে? পাগল টাগল হয়ে গেল নাকি? যা খুশি করুক, শুধুই ধমকালো ব্যাটা খবিশ। বলেই মুখ ফুলিয়ে অ্যাড্রেস মেসেজ করে গিয়ে শুয়ে পড়ল অনিমা। এদিকে আদ্রিয়ান ফোন কাটার পর বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বিড়বিড় করে নিজেই নিজেকে বলল, কুল আদ্রিয়ান কুল। কি করছিস কি তুই? কন্ট্রোল ইউর সেলফ, কন্ট্রোল। তোর এই রূপ ওর জন্যে না, একদমই না। লম্বা একটা শ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা করলো আদ্রিয়ান, তারপর বলল, ও কি রাগ করেছে? সরি বলতে হবে। ফোনটা হাতে নিয়ে কল করতে গিয়েও থেমে গেল, তারপর আপন মনেই বলল, থাক, এখন আর ফোনটা করার দরকার নেই, কালকে সরাসরি সরি বলে দেব। ফোনটা রেখে রেলিং ধরে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে ভাবল, কদিন আগে অবধি মেয়েটাকে চিনত না সে, কিন্তু এখন ওর সবটা জুড়েই অনিমার বসবাস। সত্যিই নিয়তি খুব জটিল, একটা ছোট্ট ঘটনা মুহূর্তেই সবকিছু বদলে দেয়। গিটার হাতে নিয়ে ব্যালকনিতে বসে টুংটাং সুর তুলতে তুলতে চোখ বন্ধ করে অনিমার কথা ভাবতে লাগলো ও। তীব্র গাড়ি নিয়ে অনিমার ফ্ল্যাটের সামনে ওয়েট করছে। 5 মিনিটের মাথায় অনিমা দ্রুতপদে এসে গাড়িতে উঠে বসে পড়ল। তীব্র গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, কি ব্যাপার বলতো? আজ আমাকে নিতে আসতে বললি? অনিমা সিটবেল্ট বাঁধতে বাঁধতে বলল, আদ্রিয়ান আসবে আজকে। এটা শুনে তীব্র প্রথমে একটু অবাক হলো, তারপর মুচকি হেসে বলল, ওয়াহ ভাই, ভালোই তো চলছে তোদের। তা ভাইয়া থেকে জিজু কবে হচ্ছে? অনিমা বিরক্ত হয়ে তাকালো তীরর দিকে, তারপর বিরক্তি নিয়ে বলল, তোরা কেন এসব ফালতু মজা নিস বলতো? তীব্র হেসে গাড়ি চালাতে চালাতে বলল, ফালতু নাকি সেটা তো পরেই দেখা যাবে। অনিমা কিছু বলল না, কিছুক্ষণ পর কিছু একটা ভেবে বলল, বাই দা ওয়ে ওরু কোথায়? ওর বাড়িতে পুজো আছে আজ, তাই ছুটি নিয়েছে। অনিমা খানিকটা অবাক হয়ে বলল, প্রতিবার তো আমাদের নিয়ে যায়, এবার কি হলো? তীব্র হেসে দিয়ে বলল, কারণ এবার ওর দিদা এসছে। হ্যাঁ তো, আমরা মুসলিম, এতে ওরুর বাবা মায়ের প্রবলেম না থাকলেও ওর দিদার ব্যাপক প্রবলেম। এবার বুঝলি নাকি আরো কিছু বলতে হবে? হুম বুঝলাম। আমরা গেলে বুড়ি ক্যাটক্যাট করবে তাই ডাকেনি, তাই তো? হুমম। এরপর দুজনেই হেসে দিল। সারা রাত ক্লাবে বন্ধুদের সাথে পার্টি করে সকাল 8টায় বাড়িতে এলো রিক। মিস্টার রঞ্জিত সোফায় বসে কফি খেতে খেতে পেপার দেখছিলেন, আর তার পাশেই কবির শেখ বসে কফি খাচ্ছেন। ছেলেকে দেখে মিস্টার রঞ্জিত একটা ছোট্ট শ্বাস নিলেন, প্রায়ই সারারাত বাইরে কাটিয়ে আসে ও।
এসব দেখতে দেখতে এখন অভ্যস্ত উনি। রিক ভেতরে যেতে নিলেই মিস্টার রঞ্জিত গম্ভীর কণ্ঠে বললেন, শোনে যাও। রিক ভ্রু কুঁচকে তাকালো, এখনও পুরো মাতাল না হলেও নেশাটা পুরোপুরি কাটেনি। তাই চোখ ঝাপটা দিয়ে ভাঙা গলায় বলল, বলো। মিস্টার রঞ্জিত চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ওই মেয়েটার একটা ছবি দিয়ে যেও। রিকে একটু অবাক হয়ে বলল, ওর ছবি দিয়ে কি করবে? ওকে খুঁজতে লোক লাগাবো। রিক একটু চুপ থেকে রাগী গলায় বলল, তার মানে এতদিন খোঁজনি তুমি ওকে? মিস্টার রঞ্জিত হকচকিয়ে গেলেন। আমতা আমতা করে বললেন, আসলে। রিক তার বাবাকে থামিয়ে দিয়ে বলল, স্টপ ড্যাড, কোনো এক্সকিউজের দরকার নেই। আমার ধারণাটাই সত্যি ছিল, খোঁজিনি তুমি ওকে। এখন খুঁজবো তো। আর খোঁজার দরকার নেই তোমার, আমি লোক লাগিয়ে দিয়েছি অলরেডি। তুমি তোমার কাজ নিয়েই থাকো। এটুকু বলে ভেতরে যেতে নিয়েও থেমে গেল, তারপর চেঁচিয়ে বলল, আমি এখন ঘুমোবো, আমার খিদে পেলে নিজেই খাবার চাইবো। সো ডাকাডাকি করে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। বলেই হনহন করে চলে গেল রিক। আর মিস্টার রঞ্জিত রাগান্বিত গলায় বলল, ছেলেটা দিন দিন বেশি বেপরোয়া হয়ে যাচ্ছে। মিসেস লিমা হাত মুছতে মুছতে এসে বললেন, ছেলে তো তোমারই তাই না? তুমি ওর চেয়ে কোন অংশে ভালো? ডক্টর বলেছে বলে মদ খাওয়াটা কমিয়ে দিয়েছ, এছাড়া আর পার্থক্য কি? মিস্টার রঞ্জিত দাঁতে দাঁত চেপে বললেন, বেশি কথা না বলে চুপচাপ ব্রেকফাস্ট সার্ভ করো। মিসেস লিমা চলে গেলেও মিস্টার রঞ্জিত গভীরভাবে ভাবছেন, সত্যি ছেলের লাগামটা আরো আগেই ধরা উচিত ছিল ওনার। এখন আর কিছু করার নেই, ছেলে যে টোটালি তার হাতের বাইরে চলে গেছে সেটা বুঝেছেন উনি। নিউজ স্যুট শেষ করে অনিমা কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। তিরোর কাজ ছিল তাই চলে গেছে। এর মধ্যেই আদ্রিয়ানের গাড়ি এসে থামলো ওর সামনে। প্রথমে হকচকিয়ে গেলেও পরে বুঝতে পারল এটা আদ্রিয়ান। আদ্রিয়ান দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। আজকেও ক্যাপ আর সানগ্লাসের জন্যে সহজে ওকে কেউ চিনবে না। আদ্রিয়ান দ্রুতপদে এসে অনিমার হাত ধরে বলল, তাড়াতাড়ি চলো, কেউ চিনে ফেললে ফেসে যাব। গার্ড আনিনি আমি। বলেই অনিমার হাত ধরে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। দুজনেই চুপ করে আছে, তবে আর চোখে দুজন দুজনকে দেখে চলেছে। আধ ঘন্টা পর একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা থামালো আদ্রিয়ান। ওখানে ওর বুক করা প্রাইভেট রুমে নিয়ে গেল অনিমাকে। তবে এই দীর্ঘ সময় দুজনেই চুপ ছিল। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে বলল, কি খাবে? অনিমা নিচু কণ্ঠে বললে, আপনি যা অর্ডার করেন। সিউর? ইয়াহ। আদ্রিয়ান খাবার অর্ডার করে দিল। অনিমা একধানে নিচের দিকে তাকিয়ে আছে, কেন জানি খুব আনিজি লাগছে তার। আর আদ্রিয়ান গালে হাত দিয়ে একধানে দেখে চলেছে অনিমাকে। ওই মুখের দিকে সারা জীবন তাকিয়ে থাকলেও যেন ক্লান্ত হবে না সে। রিক খাটে উপর হয়ে এলোমেলোভাবে শুয়ে আছে, তবে ঘুমোচ্ছে না। ঘুম ভেঙে গেছে একটু আগেই, এখন শুধু শুয়ে আছে। গভীরভাবে ভাবছে কিছু কি আছে ওই একটা মেয়ের মধ্যে যে ওর না থাকা ওকে এত পোড়াচ্ছে। পিঠে কেউ হাত রাখতেই পেছনে ঘুরে তাকালো রিক। তাকিয়ে কবির শেখকে দেখে উঠে বসে চোখ ডলে বলল, বসো। কবির শেখটি টেবিল থেকে খাবার রিকের দিকে বাড়িয়ে বলল, আগে এটা খেয়ে নাও। রিক বিরক্ত হয়ে বলল, খিদে নেই আমার মামা। কবির শেখ রিকের কাঁধে হাত রেখে বললেন, লোক লাগিয়েছ তো পেয়ে যাবে ওকে। নিজের এমন অযত্ন করলে হবে? রিক এবার রাগী গলায় বলল, ড্যাড এটা কেন করলো মামা? কেন খোঁজেনি ওকে? এটা জেনেও যে আই ডেসপারেটলি ওয়ান্ট হার। আচ্ছা বাবাই, এসব বাদ দাও, আগে খেয়ে নাও। রিক খাবারটা ঠেলে সরিয়ে বলল, পারছি না মামা, পারছি না বাদ দিতে। ও কতদিন ধরে নেই আমার কাছে। এতদিনে ওকে যদি কেউ বিয়ে নেয়, কিংবা ও যদি কাউকে ভালোবেসে ফেলে, তাতে কি যার কাছেই থাক তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে ওকে নিয়ে আসবে? সিম্পল। না মামা, তুমি বুঝছো না। আমি বারণ করার পরেও কলেজের অনুষ্ঠানে একদিন ও হালকা সেজে গেছিল, আর ছেলেরা ওকে দেখে ফিদা হচ্ছিল। তার শাস্তি হিসেবে আমি ওর মুখে গরম পানি ঢেলে দিয়েছিলাম। আমায় পায়ে ধরে অবধি ক্ষমা চেয়েছিল, তবুও মাফ করিনি আমি। 2 দিন অবধি মুখ লাল হয়েছিল ওর, জানো। আর সেই জায়গায় ওকে অন্য কেউ টাচ করবে মানতে পারবো না আমি সেটা। কিছুতেই না।
যদি কেউ সেটা করে তাহলে তার শেষ দিন ঘনিয়ে এসছে, আর ওই মেয়েকে কি করব সেটা ভাবতেও পারবে না কেউ। বলেই উঠে হনহন করে চলে গেল ওয়াশরুমে, আর কবির শেখর যাবার দিকে তাকিয়ে খানিক হেসে বললেন, কি আছে ওই মেয়ের কপালে কে জানে। আর যদি প্রেমে পড়ে থাকে তাহলে সেই ছেলের অবস্থা তো। তবে যাই হোক, তাতে আমার কি। খাবার সামনে নিয়ে বসে আছে আদ্রিয়ান আর অনিমা। আদ্রিয়ান এবার অনিমার দিকে ইশারা করে বলল, শুরু করো। অনিমা শুরু করার পর আদ্রিয়ানও শুরু করলো। খাওয়ার সময়ও দুজন কোনো কথা বলেনি। খাওয়া শেষে আদ্রিয়ান টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, চলো। এখন কোথায়? ছাদে। অনিমা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান সেদিকে পাত্তা না দিয়ে ওর হাত ধরে ওকে ছাদে নিয়ে গেল। ছাদে গিয়ে অনিমা অবাক হয়ে গেল, সত্যি খুব সুন্দর পরিবেশটা। এই ছাদ থেকে আশপাশটা দেখতে অসাধারণ লাগছে। আদ্রিয়ান পকেটে হাত ঢুকিয়ে সাইডে দাঁড়িয়ে বলল, পছন্দ হয়েছে? অনিমা চারপাশটা দেখতে দেখতে বলল, ভীষণ। চলো সাইডে গিয়ে বসি। চলুন। আদ্রিয়ান আর অনিমা ছাদের পাশে গিয়ে বসল, তবে পা ঝুলিয়ে বসেনি, হাঁটু ভেঙে বসেছে দুজন। বেশ কিছুক্ষণ দুজনেই চুপ থেকে পরিবেশটা ফিল করছে। হালকা বাতাসে অনিমার চুলগুলো হালকা উঠছে। নীরবতা ভেঙে আদ্রিয়ান বলল, অনি। অনিমা অন্য ধ্যানে মগ্ন ছিল। আদ্রিয়ানের ডাকে হুঁশ আশায় হকচকিয়ে বলে, হুম। কালকের জন্যে সরি। আসলে জানি না কেন একটু রেগে গেছিলাম। সো সরি ফর মাই বিহেভিয়ার। অনিমা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে অবাক হয়ে বলল, আপনি কিসের কথা বলছেন? আদ্রিয়ান পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এর মধ্যেই ভুলে গেছে। যাক, ভালোই হলো, ব্যাপারটাও ততটাও মনে নেয়নি। কি হলো বলুন? অনিমার ডাকে আদ্রিয়ানের হুঁশ এলো, নিজেকে সামলে বলল, নাথিং। ওহ। বলে অনিমা আবারও চারপাশটা দেখায় ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ পর আদ্রিয়ান বলল, একটা কথা বলবো? অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, বলুন। তুমি সাজো না কেন? নিমেষেই অনির মুখটা কালো হয়ে গেল, মুখের হাসি গায়েব হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে নিচু গলায় বলল, এমনি। অনিমা ছলছলে চোখে নিচের দিকে তাকিয়ে আছে। পুরনো কথা মনে খুব আঘাত করছে। আদ্রিয়ান খানিকক্ষণ চুপ থাকলো, তারপর অনিমার হাত ধরে নিজের দুই হাতের মুঠোয় আনলো। অনিমা একটু অবাক হলেও তাকালো না। আদ্রিয়ান মুচকি হেসে বলল, অনি, লুক অ্যাট মি। অনিমা তবুও মাথা নিচু করে আছে। আদ্রিয়ান অনিমার গালে হাত রেখে বলল, তাকাও। অনিমা এবার আদ্রিয়ানের দিকে তাকালো, সাথে সাথেই ওর চোখে জমে থাকা পানি গড়িয়ে পড়ল। আদ্রিয়ান অনিমার চোখের পানি আলতো হাতে মুছতে মুছতে বলল, একজন মানুষের জীবনে খারাপ কিছুদিন আসতেই পারে, তাই বলে সেটা ধরে সারা জীবন বসে থাকাটা বোকামি। কারো জন্যে তুমি নিজের জীবন কেন বদলাবে? জীবনটা তোমার, আর সেটাকে সুন্দর করে তোলার দায়িত্বও শুধুই তোমার। বুঝলে? অনিমার চোখ দিয়ে আবারও অশ্রু গড়িয়ে পড়ল। আদ্রিয়ানের কথাগুলো আজ ওর আব্বুর কথা মনে করিয়ে দিল। ওর আব্বুও ওকে এভাবেই বোঝাতো। আদ্রিয়ান আবারও বলল, বেশি না, চোখে হালকা কাজল পরে দেখো, চোখগুলো আরো মায়াবী লাগবে। অনিমা কিছু না বলে আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে দিল। আজ সে তার আবেগকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। খুব কান্না পাচ্ছে, তাই আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে সে। এই কান্না সুখের নাকি কষ্টের বলা মুশকিল, তবে কেঁদে নিজেকে হালকা করছে। অনিমা ওর কাঁধে মাথা রাখায় আদ্রিয়ান অদ্ভুত এক শান্তি অনুভব করছে। তবে কাঁদতে বারণ করছে না, কিছু সময় কাঁদা উচিত, তাই নিজেও এক হাতে জড়িয়ে নিল ওর প্রাণভোমরাকে। অনিমা অনেকক্ষণ যাবৎ কেঁদেই চলেছে, তবে নিঃশব্দে। আদ্রিয়ান এতক্ষণ কিছু না বললেও এবার আর অনিমার কান্না সহ্য হচ্ছে না ওর। অনেকক্ষণ ধরে কাঁদছে মেয়েটা, নীরবে কাঁদলেও কেঁপে কেঁপে উঠছে বারবার। আদ্রিয়ান এবার অনিমার মাথাটা ওর কাঁধ থেকে সরিয়ে দিয়ে সোজা করিয়ে বসিয়ে ওর দিকে ঘুরিয়ে চোখের পানি ভালোভাবে মুছে দিয়ে বলল, ব্যাস, অনেক হয়েছে, নাও স্টপ ক্রাইং। অনিমা নাক টেনে একবার আদ্রিয়ানের দিকে একবার তাকালো। তারপরই ওর মনে পড়ল ও এতক্ষণ কি করছিল। বুঝতে পেরেই তাড়াতাড়ি আদ্রিয়ানের থেকে একটু দূরত্ব বজায় রেখে বসে চোখ নামিয়ে নিল, আর মনে মনে নিজেই নিজেকে বকতে লাগলো, কিভাবে আদ্রিয়ানের এত কাছে গেল ও? আদ্রিয়ান নিশ্চয়ই ওকে একটা গায়ে পড়া মেয়ে ভাবছে। এসব ভাবতে ভাবতে নিচের দিকে তাকিয়ে হাত কোচলাচ্ছে অনিমা।
অনিমাকে অবাক করে দিয়ে আদ্রিয়ান নিজেই একটু এগিয়ে এসে অনিমার সাথে লেগে বসল। অনিমা এক পলক আদ্রিয়ানের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। আদ্রিয়ান মুচকি হেসে বলল, তুমি আমার দিকে তাকাতে এত লজ্জা পাও কেন বলো তো? আদ্রিয়ানের এই কথাটায় অনিমা আরো বেশি লজ্জা পেল। অনিমা যখনই আদ্রিয়ানের দিকে তাকায় তখনই আদ্রিয়ানকে ওর দিকে এমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে, আর সেই দৃষ্টি দেখে ও ভীষণ অস্বস্তিতে পড়ে যায়, সাথে লজ্জাও পায়। কিন্তু সে কথা মুখ ফুটে কি করে বলবে আদ্রিয়ানকে, তাই মাথা নিচু করে আছে। আদ্রিয়ান অনিমার ব্যাপারটা বুঝতে পারল, তাই অনিমার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর আবারও অনিমার হাত ধরল। এই স্পর্শটা অনিমাকে অনেকটা নাড়িয়ে দিল। এর আগেও আদ্রিয়ান ওকে ছুঁয়েছে, কিন্তু এই স্পর্শটায় অন্য কিছু ছিল, এক অদ্ভুত অনুভূতি মিশ্রিত আছে যেটা অনিমার সারা শরীরে শিহরণ বইয়ে দিচ্ছে। আদ্রিয়ান অনিমার হাতের দিকে তাকিয়েই বলল, প্রত্যেকটা সম্পর্ক মজবুত হবার জন্যে সেই সম্পর্কের সাথে আরেকটা সম্পর্ক জুড়ে রাখতে হয়, সেটা কি জানো? অনিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমার হাত আরেকটু শক্ত করে ধরে বলল, বন্ধুত্বের সম্পর্ক। যে কোনো সম্পর্কে যদি বন্ধুত্বের সম্পর্কটাও মিশে থাকে না, তাহলে সেই সম্পর্কটা খুব বেশি দৃঢ় হয়, সেটা বাবা মা আর সন্তানের হোক, শিক্ষক ছাত্রের হোক, ভাই বোনের হোক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হোক, কিংবা স্বামী স্ত্রীর। এতে করে একে অপরকে বোঝা যায়, একজন আরেকজনের সাথে সব শেয়ার করতে পারে, একে অপরকে আগলে রাখতে পারে। তবে হ্যাঁ, বন্ধুত্বের সম্পর্ক থাকলেও আসল সম্পর্কটা মাথায় রাখতে হবে, যেমন বাবা মা বাবা মাই হয়, ভাই বোন ভাই বোনই হয়, স্বামী স্ত্রী হয়। এই সব সম্পর্কের কিছু আলাদা আলাদা সীমাবদ্ধতা থাকে, তাই বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে সেই সীমা পেরোনো উচিত না, সেই সীমার মধ্যে থেকেই বন্ধু হওয়া উচিত। শুধু বন্ধুই হয়, তারা সব সীমার ঊর্ধ্বে। অনিমা মুচকি হেসে বলল, যে সম্পর্কের এত ভালো ব্যাখ্যা দিতে পারে, সব সম্পর্ককে এত ভালো মূল্য জানে, সে নিজেরই পরিবারের থেকে আলাদা আছে? আদ্রিয়ান মলিন হেসে বলল, আমি তো ড্যাডের সাথে বন্ধুত্বের সম্পর্কই করতে চেয়েছিলাম, কিন্তু ড্যাড হয়তো শুধু বাবা হয়ে থাকতেই বেশি পছন্দ করছিলেন। অনিমা কিছু বলল না। আদ্রিয়ানেও চুপ করে রইল। অনিমা বুঝতে পড়ল হয়তো আদ্রিয়ানের মন খারাপ হয়ে গেছে, হয়তো পরিবারের সবার কথা মনে পড়েছে। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অনি, ভবিষ্যতে আমাদের সম্পর্কটা কোন দিকে যাবে আমি জানি না, কিন্তু আমাদের মধ্যে যে কোনো সম্পর্ক শুরু হোক, তার আগে আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হোক। তবে শুধু বন্ধু না, আমাদের বন্ধুত্বেও কিছু সীমাবদ্ধতা থাকবে। কেন সেটা আপাতত জিজ্ঞেস করো না, সময় এলে নিজেই বলবো। সো হবে আমার বন্ধু? অনিমা পুরো অবাক হয়ে তাকিয়ে আছে। আদ্রিয়ান আবরার জোহাইয়ের ওকে বন্ধু হতে বলছে? আর কোন সম্পর্ক শুরুর কথা বলছে আদ্রিয়ান? বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কোন সম্পর্ক শুরু করতে চায় ও? অনিমা ওর অবাকের রেশ কাটিয়ে ওঠার আগেই আদ্রিয়ান বলল, কি হলো, হবে না? অনিমা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে আদ্রিয়ানের ওর যেই হাত ধরে আছে তার উপর দিকে হাত রেখে মুচকি হেসে চোখ দিয়ে ইশারা করল, হ্যাঁ হবে। আদ্রিয়ান হেসে দিয়ে হুট করেই জড়িয়ে ধরল অনিমাকে। অনিমা তো পুরো জমে গেছে, হার্টবিট থেমে গেছে মনে হয়, নিঃশ্বাসও ভারী হয়ে আসছে। আদ্রিয়ান শক্ত করে জড়িয়ে ধরে আছে ওকে। কিছুক্ষণ অবাক হয়ে থাকার পর অনিমার মধ্যেও এক অনুভূতি কাজ করতে শুরু করলো। আদ্রিয়ান ওকে জড়িয়ে ধরাতে বেশ শান্তি লাগতে শুরু করলো ওর, ভালো লাগতে শুরু করলো। ও নিজের অজান্তেই মুচকি হেসে আদ্রিয়ানের পিঠে আলতো করে হাত রাখলো। আরো 2 দিন কেটে গেছে এভাবেই। ওই দিনের পর আদ্রিয়ানের সাথে অনেকটা নর্মাল হয়ে গেছে অনিমা। এই 2 দিন আর দেখা করেনি ওরা, তবে ফোনে কথা হয়েছে, যদিও অনিমা এখনো নিজে থেকে ফোন করেনি, আদ্রিয়ানই করে। অনিমা অফিস থেকে ফিরেই তাড়াহুড়ো করে রেডি হচ্ছে। আদ্রিয়ান 5 মিনিট যাবত নিচে ওয়েট করছে। অফিসে কাজ করছিল, হঠাৎ করেই আদ্রিয়ান মেসেজ করেছে অফিস থেকে ফিরে রেডি হয়ে থাকার জন্যে, কিন্তু কেন সেটা এতবার জিজ্ঞেস করার পরেও বলেনি। বারণ করবে তারও উপায় নেই, কারণ না গেলে তুলে নিয়ে যাবার হুমকি দেয়া হয়েছে তাকে। বেচারি আর কি করব। নীল কুর্তি আর কালো জিন্স পরে চুলটা সাইড সিথি করে আছড়ে নিল।
আয়নার সামনের থেকে সরে যেতে নিয়েও আদ্রিয়ানের বলা কথাগুলো মনে পড়তেই আরেকবার আয়নার দিকে তাকিয়ে ভাবল, সত্যিই কি একটু সাজলে ভালো লাগবে ওকে। কিছুক্ষণ ভেবে অরুমিতার গিফট করা মেকআপ সেট থেকে কাজলটা নিতেই ওর রিকের করা টর্চার গুলোর কথা মনে পড়ল। কি নির্মমভাবে মুখে গরম পানি ঢেলে দিয়েছিল, সেই যন্ত্রণার কথা মনে পড়লেও রুহু কেঁপে ওঠে ওর। নিজেকে সামলে কাজলটা রেখে চলে যেতে নিয়েও থেমে গেল। আদ্রিয়ান তো ঠিকই বলেছে, খারাপ কিছু অতীতের জন্যে নিজের বর্তমান কেন নষ্ট করবে ও। জীবনটা ওর, আর ওর জীবনটা ও নিজের মতো করেই বাঁচবে। এসব ভেবে নিজেকে সামলে কাজলটা নিয়ে ভাবতে লাগলো। হঠাৎ পেছনে থেকে আদ্রিয়ান বলে উঠল, কি ভাবছ? অনিমা একটু চমকে পেছনে তাকিয়ে বলল, আপনি? তোমার আসতে লেট হচ্ছিল তাই দেখতে আসলাম কি করছো। ওহ। আদ্রিয়ান অনিমাকে একবার স্ক্যান করে বলল, তুমি তো রেডি আছো, তাহলে চলো। হুম। অনিমা কাজলটা রাখতেই আদ্রিয়ানের চোখ পড়ল সেদিকে। অনিমা ব্যাগটা কাঁধে নিয়ে বেরতে গেলেই আদ্রিয়ান বলল, ওয়েট। অনিমা থেমে গিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান কাজলটা হাতে নিয়ে ক্যাপ খুলে অনিমার সামনে গিয়ে দাঁড়ালো, তারপর অনিমার গালে এক হাত রাখলো। অনিমা তো পুরো শোকড হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান আলতো হাতে অনিমার দু চোখেই হালকা করে কাজল পরিয়ে দিল। অনিমা এখনো অবাক হয়েই তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান মুচকি হেসে বক্স থেকে নুড কালার একটা লিপস্টিক নিয়ে অনিমার ঠোঁটে হালকা ছুঁয়ে দিয়ে নিজের আঙ্গুল দিয়েই সুন্দরভাবে পুরো ঠোঁটে মিশিয়ে দিল। অনিমার শরীরে যেন কয়েকশো ভোল্টের শক লাগলো আদ্রিয়ান ওর ঠোঁট স্পর্শ করাতে। আদ্রিয়ান অনিমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে ভ্রু নাচালো। এতে অনিমার ধ্যান ভাঙল। সাথে সাথেই নিজেকে সামলে চোখ নামিয়ে নিল। আদ্রিয়ান অনিমাকে ধরে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, নিজেই নিজেকে দেখো এবার। অনিমা আয়নার দিকে তাকালো। আদ্রিয়ান ওর দুই বাহুতে হাত রেখে ওর পিঠ ঘেঁষে দাঁড়িয়ে আছে। অনিমা একদৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান মুচকি হেসে বলল, আমাকে দেখতে মিরর লাগবে না, এমনিই দেখতে পাবে, পালিয়ে যাচ্ছি না, আপাতত নিজেকে দেখো। আদ্রিয়ানের কথায় অনিমা বেশ লজ্জা পেল। লোকটা এমন কেন? শুধু শুধুই একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে দেয় ওকে। অনিমা মাথা নিচু করে আছে। আদ্রিয়ান অনিমার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, দেখো নিজেকে। অনিমা আস্তে আস্তে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। সত্যি এটুকু সাজেই একটু অন্যরকম লাগছে ওকে। কিছুক্ষণ নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল ও। আদ্রিয়ান আয়নায় তাকিয়েই বলল, তুমি এত শর্ট কেন? অনিমা চোখ ছোট ছোট করে আদ্রিয়ানের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, আমি 5'3", ওকে। আদ্রিয়ান অনিমার প্রতিবিম্বের দিকে তাকিয়েই বলল, তাতে কি? দেখো তোমার মাথাটা আমার কাঁধের নিচে এসে পড়ে। তো তুমি তো শর্টই, তাই না? অনিমা একটা মুখ ভেঙচি দিয়ে বলল, হুহ, আমার হাইট ঠিকই আছে এভারেজের চেয়ে 1 ইঞ্চি বেশি, বাট আপনার টাই ঠিক নেই এভারেজের চেয়ে অনেক বেশি। আদ্রিয়ান অনির বাহু ছেড়ে বলল, হ্যাঁ, এখন তো এসবই বলবে, লিলিপুট একটা। অনিমা দুই কোমরে হাত দিয়ে বলল, লিলিপুট? আদ্রিয়ান হাত ভাঁজ করে মিটমিটিয়ে হাসতে হাসতে বলল, লিলিপুটি তো। অনিমা রেগেমেগে বলল, আপনি কি? হ্যাঁ, তালগাছ একটা। আদ্রিয়ান অবাক হয়ে বলল, তালগাছ? জি। আমি যদি লিলিপুট হই তো আপনি তালগাছি? আদ্রিয়ান একটু অবাক হলো। এই কদিনে অনিমাকে কখন এত চঞ্চলভাবে কথা বলতে দেখেনি। অনিমার এই রূপ দেখে ও খুশিও হলো, যাকো ওর কথা রাখতে পারছে। অনিমার মধ্যে লুকিয়ে থাকা চঞ্চল মেয়েটাকে বের করতে পারছে আস্তে আস্তে। এসব ভেবে আদ্রিয়ান হেসে দিয়ে বলল, আচ্ছা মহারানী, চলুন এবার। হুম। অনিমা নিজেও অবাক। কতদিন পর কারো সাথে এভাবে কথা বলল ও নিজেই জানে না। এরপর দুজনে মিলেই বেরিয়ে পড়ল। গাড়িতে উঠে আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিতেই অনিমা বলল, যাচ্ছি কোথায়? আদ্রিয়ান সামনের দিকে তাকিয়েই গাড়ি চালাতে চালাতে বলল, জানি না। অনিমা অবাক হয়ে বলল, মানে? আদ্রিয়ান মুচকি হেসে বলল, লং ড্রাইভে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানা নেই। যেদিকে যেতে ইচ্ছে করবে সেদিকেই যাব। আদ্রিয়ানের কথা শুনে অনিমা হেসে দিয়ে বলল, আপনি সত্যিই একটা পাগল। আই নো। অনিমা মনে মনে ভাবছে, একসময় এমন পাগলামি তো ও করত। মাঝরাতে আব্বুকে জোর করে ঘুম থেকে তুলে লং ড্রাইভে যাওয়া, আইসক্রিম খাওয়া।
কিন্তু এখন নিজেকেও কেমন হারিয়ে ফেলেছে ভেবেই একটা দীর্ঘশ্বাস নিল। বেশ 2 ঘন্টা ড্রাইভ করার পর আদ্রিয়ান বলল, আইসক্রিম খাবে? অনিমা ভাবছে লং ড্রাইভে এসে আইসক্রিম খাওয়া তো ওর অভ্যাস ছিল, কিন্তু আদ্রিয়ানের মাথায় কি করে এটা আসলো? শুধুই কাকতালীয়? অনিমার উত্তরের অপেক্ষা না করেই আদ্রিয়ান গাড়ি থামালো এক আইসক্রিম পার্লারের সামনে, তারপর অনিমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিয়ে গেল। অবাক করা বিষয়, গোটা পার্লারে ওরা ছাড়া আর কোনো কাস্টমার নেই। আদ্রিয়ান যেতেই একটা লোক উঠে এসে খুশিতে গদগদ হয়ে বলল, আরে স্যার, আপনি এসে গেছেন? আপনার কথা মতো সব রেডি করে রেখেছি। আদ্রিয়ান মুচকি হেসে বলল, গুড। একটা চকলেট আইসক্রিম আর একটা ভ্যানিলা। ওকে স্যার। আদ্রিয়ান অনিমার হাত ধরেই ওকে নিয়ে একটা টেবিলে বসল। অনিমা তো কখন থেকে অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। অনিমাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? এখানে আর কোনো কাস্টমার নেই কেন? আদ্রিয়ান 2 হাত এক করে এক হাতের আঙ্গুলের মধ্যে আরেক হাতের আঙ্গুল ঢুকিয়ে বলল, আজ রাতের জন্যে পুরোটা বুক করেছি। অনিমা তো আরেক দফা অবাক হলো, এইটুকু সময়ের জন্যে গোটা রাত? তবুও নিজেকে সামলে বলল, আপনি কি করে জানলেন আমি চকলেট আইসক্রিম পছন্দ করি? আদ্রিয়ান হেসে দিয়ে বলল, সিম্পল। তুমি চকলেট পছন্দ করো, আর যে চকলেট এত পছন্দ করে সে চকলেট আইসক্রিম তো পছন্দ করবেই। অনিমা কিছু বলবে তার আগেই একজন লোক এসে আইসক্রিম দিল টেবিলে, তারপর আদ্রিয়ান এর দিকে তাকিয়ে বলল, স্যার, আমি আপনার সব গান শুনি, খুব বড় ভক্ত আমি আপনার, একটা সেলফি নিতে পারি প্লিজ? আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে হেসে বলল, সিউর। ছেলেটার সাথে সেলফি তোলার পর দুজনে আইসক্রিম খেয়ে কিছুক্ষণ গাড়ি করে ঘুরলাম। ফ্ল্যাটের সামনে গাড়ি থামানোর পর আমি নামতে গেলেই আদ্রিয়ান হাত ধরে বলল, এই ম্যাডাম, সাজতেন বলেছি বলে যে সেজেগুজে স্টাইল করে ঘুরে বেড়াবেন সেটা কিন্তু হবে না। আজ ঘুরতে যাচ্ছি তাই একটু লিপস্টিক দিতে দিয়েছি। রেগুলার সাজবে না কিন্তু, তবে হ্যাঁ, কাজলটা রেগুলার দিও, এর বেশি সাজার পারমিশন দেইনি আমি। অনিমা এতক্ষণ হ্যাবলার মতো তাকিয়ে আদ্রিয়ানের কথা শুনছিল, লাস্ট কথাটা শুনে ভ্রু কুঁচকে বলল, পারমিশন? আদ্রিয়ান স্বাভাবিক ভঙ্গিতে বলল, ইয়েস, পারমিশন। অনিমা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, যদি না মানি? আদ্রিয়ান এবারের খুব স্বাভাবিকভাবেই উত্তর দিল, কি করে মানাতে হয় সেটা আমি জানি। এখন বাই। বলে অনিমার হাত ছেড়ে দিল। অনিমা নামতেই ওকে হাত নেড়ে চলে গেল আদ্রিয়ান। অনিমা একটু অবাক হলো, সাথে ভালোও লাগলো আদ্রিয়ানের ওর প্রতি এই অধিকারবোধ দেখে। অন্য একজনও তো ওর ওপর অধিকার খাটাতো, আদ্রিয়ানও খাটাচ্ছে, কিন্তু দুজনের অধিকার খাটানোর পদ্ধতিটা কতটা ভিন্ন। একজন ওকে নিজের সম্পত্তি মনে করে, আরেকজন কি কি মনে করে আদ্রিয়ান আমাকে? ও কি রিকের মতো ওকে নিজের সম্পত্তি মনে করবে, যার সাথে যা খুশি করা যায়? এসব ভাবতে ভাবতেই ফ্ল্যাটে ঢুকলো অনিমা। বারে বসে নিজের মতো করে আলাদা এক জায়গায় ড্রিঙ্ক করে চলেছে রিক। ওর বন্ধুরা একটু দূরেই গার্লফ্রেন্ডস বা অন্য মেয়েদের সাথে ডান্স করছে। বেশ কয়েকজন স্টাইলিস্ট মেয়ে এসে ডান্স করার ইচ্ছে প্রকাশ করেছে, কিন্তু রিক ইগনোর করে গেছে, এসবের প্রতি এই মুহূর্তে কোনো ইন্টারেস্ট নেই ওর। হঠাৎ একটা মেয়ে এসে রিকের কাঁধে হাত রেখে বলল, হাই হানি, লেটস হ্যাভ আ ডান্স। রিক একটু বিরক্তি নিয়ে হাতটা সরিয়ে বলল, নট ইন্টারেস্টেড। মেয়েটি নাছোড়বান্দা। ও রিকের সামনে এসে এক হাত কাঁধে আর আরেক হাত গালে দিয়ে বলল, হোয়াই বেবি, কাম অন, লেটস এনজয়। রিক ঝাড়া দিয়ে ছাড়িয়ে রাগী গলায় বলল, আই সেইড নো, এন্ড ডোন্ট ডেয়ার টু টাচ মি এগেইন। কিন্তু মেয়েটি বেহায়ার মতো এটেনশন পেতে রিকের গালে কিস করে দিল। রিক সাথে সাথেই মেয়েটাকে সর্বশক্তি দিয়ে একটা চড় মেরে দিল। এত জোরে মেরেছে যে মেয়েটা ফ্লোরে পড়ে গেল। সাথে সাথেই সব মিউজিক থেমে গেল, চারপাশ ঠান্ডা হয়ে গেল। রিকের বন্ধুরা ছুটে এসে বলল, কি হয়েছে? রিক দাঁত কর্মর তাকিয়ে চিৎকার করে বলল, এই ডাস্টবিনটাকে সরা আমার সামনে থেকে। এইসব চিপ মেয়েদের সাহস কি করে হয় রিক চৌধুরীকে কিস করার? মেয়েটা উঠে যান বাঁচিয়ে পালালো। রিক এখনো রাগে ফুঁসছে। একটা চেয়ারে বসে সরাসরি বোতলে চুমুক দিতে লাগলো। ওই মেয়েটার গলা কেটে দিতে ইচ্ছে করছিল ওর।
যেখানে 2 বছর অনিমাকে নিজের আয়ত্তে রেখে ওকে ওইরকম উদ্দেশ্যে ছয় পর্যন্ত নি, সেখানে এই মেয়েটা এসব ভাবে কোন সাহসে? ওর বন্ধুরা ওকে শান্ত করার চেষ্টা করছে। ওরাও অবাক যে ছেলের 3 বছর আগেও প্রতিদিন আলাদা আলাদা মেয়ে লাগতো, এখন সে কোনো মেয়েকে সহ্যই করতে পারে না। এটাও সম্ভব? অন্ধকার একটা রুমে বসে দাবাকোট সামনে নিয়ে 2 হাত থুতনির নিচে রেখে একদৃষ্টিতে প্রতিটা গুটি দেখছে, আর খুব গভীরভাবে কিছু ভেবে চলেছে আদ্রিয়ান। কিছুক্ষণ পর একটা ছেলে এসে বলল, স্যার আসবো? আদ্রিয়ান দাবার গুটির দিকে তাকিয়েই বললেন, এসো অভ্র। অভ্র হলো আদ্রিয়ানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আদ্রিয়ানের ব্যক্তিগত প্রফেশনাল সব কাজেই সাহায্য করে ও। অভ্র ভেতরে এসে বলল, স্যার ম্যামের সম্পর্কে যা যা ইনফরমেশন চেয়েছেন সব এনেছি। আদ্রিয়ান এবারেও গুটির দিকে তাকিয়ে বলল, শুরু করো। স্যার ম্যাম লালবাগ থাকতেন ওনার বাবার সাথে, ওনার মা জন্মের পরেই মারা যান। উনি যখন এইচএসসি এক্সাম শেষ করেন তার কিছু মাস পরেই কোনো এক কারণে ওনার বাবা সুইসাইড করেন, কিন্তু কারণটা আজও কেউ জানে না। এটুকু বলে অভ্র থেমে যায়। আদ্রিয়ান বলল, বলতে থাকো। এরপর থেকে উনি ওনার মামা বাড়িতেই থাকতেন, কিন্তু 4 বছর পর কোনো এক কারণে উনি ওখান থেকে পালিয়ে আসে। যদিও ওনার মামা মামি ছড়িয়েছেন যে উনি কারো সাথে পালিয়ে গেছেন। এটা শুনে আদ্রিয়ান একটা তাচ্ছিল্যের হাসি দিল, যার অর্থ অভ্র বুঝল না। আদ্রিয়ান অভ্রর দিকে না তাকিয়েই জিজ্ঞেস করল, ওর বাবার নাম কি? হাসান কোতাল। আদ্রিয়ান চমকে গিয়ে তাকালো অভ্রর দিকে, অবাক হয়ে বলল, চিফ রিপোর্টার হাসান কোতাল? জি স্যার। আদ্রিয়ান আবারও জিজ্ঞেস করল, আর ইউ সিউর? ইয়েস স্যার। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে কাপা গলায় বলল, অব ইউ ক্যান গো। অভ্র চলে গেল আর আদ্রিয়ান মাথা নিচু হাতমুঠো করে বসে আছে। চোখ দুটো ছলছল করছে, তবে মুখে হালকা হাসি আছে। কোনোরকমে নিজেকে সামলে একটা শ্বাস নিয়ে বলল, ইয়েস, আই ওয়াজ রাইট। আমার কোনো ভুল হয়নি। অ্যাট লাস্ট আই হ্যাভ ফাউন্ড ইউ। চলবে। হ্যালো কলিজার বন্ধুরা, গল্পটি কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।